হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজ আমরা ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ চ্যাপ্টারটা শুরু করব। গ্যাসের আচরণ চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা ক্লাস 9-এ যে জিনিসগুলো কিছু পড়েছি, যেমন বল কী, ত্বরণ কী, বলের প্রভাব কী কী, এই বিষয়গুলো থেকে আমরা এখানে স্টার্ট করব। কারণ গ্যাসের আচরণে আমাদের গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, এই জিনিসগুলো দিয়ে শুরু হবে। তো গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, এই জিনিসগুলোর মধ্যে গ্যাসের যে চাপ, এই গ্যাসের চাপ জিনিসটা বুঝতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে বল বলতে কী বোঝায়। বল কি? যেমন মনে করো এখানে আমার হাতে একটা বস্তু রয়েছে। এখন যদি এই বস্তুটাকে আমি এভাবে ঠেলি তাহলে দেখছি বস্তুটা সরণ ঘটছে, বা বস্তুটা যদি ধরে টানি তাহলে বস্তুটা সরণ ঘটছে। এই যে কোনো একটা বস্তুকে ঠেলা বা টানা, আমরা যে কোনো একটা বস্তুকে ঠেলতে পারি, আবার বস্তুটাকে দড়ি দিয়ে টানতে পারি। এই বস্তুকে ঠেলা বা টানা এর নামই হচ্ছে বল। মানে কোনো একটা বস্তুকে আমরা ঠেলছি বা টানছি, তার মানে হলো আমরা সেই বস্তুর উপর বল প্রয়োগ করছি। যেমন দেখো এখানে মনে করো আমি একটা ছবি দিয়ে যদি দেখাই, তো এখানে মনে করো একটা ঘরের মধ্যে একটা টেবিল রাখা আছে। তো এটা মনে করো আমার ঘরের মধ্যে একটা টেবিল। এবার এই টেবিলটাকে, এটা হচ্ছে আমার টেবিলের পায়াগুলো। এবার এই টেবিলটাকে যদি আমাদেরকে এখান থেকে অন্য কোনো একটা জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। তাহলে কীভাবে বল প্রয়োগ করব? এখানে একজন আছে, এই মোটাপাড়া লোক, এই লোকটা এটাকে হাত দিয়ে এভাবে সামনের দিকে ধাক্কা দেবে। যখন এই লোকটা এই টেবিলটাকে ধাক্কা দেবে, তখন এই টেবিলটা সামনের দিকে যেতে শুরু করবে। আমরা এখানে বলবো যে এই লোকটা এখানে কি প্রয়োগ করছে? লোকটা এখানে বল প্রয়োগ করছে। এই বল প্রয়োগ করার ফলেই টেবিলটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। যে কোনো একটা বস্তু, যে বস্তুটা রেস্টে রয়েছে মানে স্থির রয়েছে, স্থির বস্তুকে যদি আমাকে সরাতে হয় তাহলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। যদি আমি দূরের দিকে সরাতে চাই তাহলে আমাকে ঠেলতে হবে, আর যদি আমি কোনো বস্তুকে কাছের দিকে নিয়ে আসতে চাই তাহলে সেই বস্তুটাকে আমাকে টানতে হবে। এই ঠেলা বা টানা, এই ঠেলা আর টানাই হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করা। এবার দেখো, বল প্রয়োগ করতে হলে সবসময় যে বস্তুকে ছুঁতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। বস্তুটাকে না ছুঁয়েও আমরা বিভিন্ন জায়গাতে বল প্রয়োগের উদাহরণ দেখতে পাবো। যেমন একটা উদাহরণ বলছি, যেখানে কোনো একটা বস্তুকে না ছুঁয়েও বল প্রয়োগ করা যায়, তার উদাহরণ হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার একটা চুম্বক। চুম্বক তোমরা নিশ্চয়ই দেখেছো যে চুম্বক কি। যে চুম্বকের এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হলো আমার দক্ষিণ মেরু। এবার এই চুম্বকের সামনে যদি আমার এখানে একটা বস্তু থাকে, যে বস্তুটা হচ্ছে একটা লোহার বস্তু, লোহার বস্তু, তাহলে এই লোহার বস্তুর সামনে এই চুম্বকটাকে নিয়ে এলে এই চুম্বকটা কিন্তু লোহার বস্তুটাকে টেনে নেবে। চুম্বক যখনই লোহা সামনে পাবে লোহাকে সামনে দিকে টেনে নেবে। তাহলে এখানে লোহার বস্তুটাকে চুম্বকটা কি করছে? টেনে নিচ্ছে। এই যে টেনে নিচ্ছে মানে ঠেলা বা টানা, তার মানে কি এই লোহার বস্তুটার উপর এই চুম্বকটা বল প্রয়োগ করছে। আবার যদি দেখি যে আমার কাছে একটা বস্তু আছে, ধরো এই পেনটা, এই পেনটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিলেই এই পেনটা কি হবে? নিচের দিকে নেমে আসবে। তাই যে কোনো একটা বস্তুকে আমি ছেড়ে দিলেই নিচের দিকে নেমে আসছে, এটাও তাহলে এখানে কে বল প্রয়োগ করছে? এখানে বল প্রয়োগ করছে আমাদের পৃথিবী। এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর সামনে যদি কোনো একটা বস্তুকে আমরা রাখি, তাহলে এই পৃথিবী বস্তুটার উপর বল প্রয়োগ করে নিচের দিকে।
এই যে নিচের দিকে পৃথিবী বস্তুর উপর বল প্রয়োগ করছে, এটাও একটা বল। এই সমস্ত বলগুলোর প্রয়োগ করার জন্য বস্তুটাকে সরাসরি ছোবার প্রয়োজন নেই, বস্তুটাকে ধরে টানতে হবে না। এ কিন্তু দূর থেকেই বল প্রয়োগ করতে পারে, আমরা কি করব, আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করতে হলে ঠেলতে হয় বা টানতে হয়, মানে বস্তুটাকে ছুঁতে হয়। তাহলে বল জিনিসটা কি সেটা নিশ্চয়ই বোঝা গেছে। বল তোমরা এর আগেও পড়েছো। বলকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে, না কোনো একটা বস্তু যখন স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসছে, তার মানে বস্তুটার একটা ত্বরণ রয়েছে। যে ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে, এ হচ্ছে সেই বস্তুটির ত্বরণ। আর এই বস্তুটির যদি ভর যদি বস্তুটার এম হয়, তাহলে আর বলকে যদি আমরা এফ দিয়ে লিখি, তাহলে আমরা পড়েছি যে বল ইকুয়াল টু হয় ভর গণিত ত্বরণ। এবং এখানে বল সমান ভর গণিত ত্বরণ। ভর হচ্ছে বস্তুটার এম, ত্বরণ হচ্ছে এ। তাহলে বলের যদি একক বলা হয়, বলের একক কি হবে, বলের একক সেটা ইকুয়াল টু হবে ভরের একক কি বলতো, ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের বলের একক এখানে লিখব কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে বলের একক। এটা আমরা সিজিএস একক লিখেছি, এটাকে বলা হয় নিউটন। তা নিউটন হচ্ছে কি, তার মানে হচ্ছে এই যে আমরা বলি নিউটনকে হয় ক্যাপিটাল এন দিয়ে লিখব, অথবা নিউটনকে আমরা পুরো বানান করেও লিখতে পারি নিউটন। 1 নিউটন মানে হচ্ছে 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়, যে কোনো একটা বস্তুর ভর যদি 1 কেজি হয়, সেই 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়ার জন্য যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে, সেই বলটা হচ্ছে 1 নিউটন। যেমন মনে করো এই একটা বস্তু আছে, এই বস্তুটার ভর মনে করো 1 কেজি। এই 1 কেজি ভরের বস্তুটাকে তুমি মনে করো একটা দড়ি দিয়ে টানতে শুরু করলে। যখন টানতে শুরু করলে তখন বস্তুটা গতিশীল হলো। এই গতিশীল বস্তুটার ত্বরণ মনে করো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই বলটাকে কত বলবো, এই যে বলটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে মাস গণিত অ্যাক্সেলারেশন, মানে ভর গণিত ত্বরণ। ভরটা হচ্ছে 1 কেজি, ত্বরণটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে হলো 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হচ্ছে 1 নিউটন। এই হলো আমার বলের ধারণা, যে বল বলতে কি বোঝায়। এবার দেখো আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে বস্তুর ওজন বলতে কি বোঝায়। ওজন বা ওয়েট, আমরা আমাদের দেখবে ওজন কথাটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। আমার ওজন 50 কেজি, ওর ওজন 30 কেজি, এর ওজন 20 কেজি। এটা কিন্তু আমাদের নর্মাল আমরা যে কথাবার্তা বলি সেখানে ওজন। কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে ওজন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে পৃথিবী কত বল দিয়ে আকর্ষণ করছে। যেমন মনে করো এখানে মনে করো একটা বস্তু রয়েছে, এখানে এটা হচ্ছে আমার পৃথিবীর ওপর একজন লোক দাঁড়িয়ে আছে। এখন পৃথিবীর ওপর যে কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে নিজের কেন্দ্রের দিকে। পৃথিবী এই কেন্দ্রের দিকে যে কোনো একটা লোককে আকর্ষণ করে। এই যে পৃথিবী কোনো একটা বস্তুকে আকর্ষণ করে, এই পৃথিবীর আকর্ষণ বল এফ, এটাকেই আমরা বলবো ওজন। তাহলে ওজন মানে কি সেটা বোঝা যাচ্ছে। ওজন হচ্ছে যে
যখন আমরা কোনো একটা বস্তুর উপর এমনি বল প্রয়োগ হচ্ছে, কোনো একটা চুম্বক লোহার উপর বল প্রয়োগ করছে, কোনো একটা লোক একটা বস্তুকে বল প্রয়োগ করে ঠেলছে, বা আমি দড়ি দিয়ে কোনো বস্তুকে টানছি, এই যে আমি একটা বস্তুর উপরে এভাবে বল প্রয়োগ করছি, এগুলোকে আমি বল বললাম। ওজন কি? ওজনও কিন্তু হচ্ছে একটা বল, ওজন কিন্তু অন্য কিছু নয়, ওজনও হচ্ছে একটা বল। কিন্তু এই ওজন কখন কথাটা ইউজ করি আমরা? ওজন কথাটা ইউজ করি যখন সেই বলটা পৃথিবী অ্যাপ্লাই করে। পৃথিবী যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, সেই বলটাকেই আমরা বলি ওজন। যেমন মনে করো আমার এখানে পেনটা রয়েছে, পেনটাকে ছেড়ে দিলেই পেনটা নিচের দিকে পড়ে যাবে। তা পৃথিবী এখানে এই পেনটার উপর একটা বল প্রয়োগ করছে, এবং পৃথিবীর উপর যদি কোনো একটা বস্তুকে আমরা ছেড়ে দিই, সেই বস্তুটি যে নিচের দিকে নেমে আসে, এই নিচের দিকে নেমে আসার ত্বরণ কত হয়? সেই ত্বরণটাকে আমরা জি দিয়ে লিখি, যেটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে পৃথিবীর উপর কোনো একটা বস্তুকে ছেড়ে দিলে সেই বস্তুটা নিচের দিকে নেমে আসার ত্বরণ। তাহলে যদি কোনো একটা বস্তু পৃথিবীর ওপর, মনে করো এটা হচ্ছে আমার পৃথিবীর তল, সারফেস, ঘরের মেঝে হতে পারে, আমার ঘরের মেঝে হতে পারে, এর ওপর মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, কোনো একটি লোক দাঁড়িয়ে আছে, যে লোকটির ভর হচ্ছে 40 কেজি, 40 কেজি ভরের একটা লোক পৃথিবীর উপর দাঁড়িয়ে আছে। তাহলে এই লোকটাকে পৃথিবী কত বল দিয়ে টানছে দেখে নি। এই লোকটাকে পৃথিবী নিচের দিকে যে বল দিয়ে টানবে, সেই বলটা হচ্ছে এফ সমান লোকটার ভর, সেটা হচ্ছে 40 কেজি। এবং এই লোকটাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয়, লোকটা কত ত্বরণ নিয়ে নিচে নামবে? সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামবে। তাহলে এই লোকটার উপর যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা দেখো, 4 8 32, 4 9 36, 37 38 39, 392 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে হচ্ছে 392 নিউটন। তাহলে কোনো একটা বস্তুর উপর পৃথিবী যে বলটা প্রয়োগ করছে সেটা বের করতে হলে আমাদের কি করতে হবে না, কোনো একটা বস্তুর উপর পৃথিবী দ্বারা প্রযুক্ত বল, সেটা হবে বস্তুটার ভর গণিত আমাদের পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কোনো একটা বস্তুর ওজন, ওয়েট, সেটার মানে হচ্ছে এম ইন্টু জি, বস্তুটার ভর গণিত অভিকর্ষজ ত্বরণ। বস্তুটির ভর আমরা যদি জানি, তাহলে অভিকর্ষজ ত্বরণ তো 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কোনো বস্তুর ভর যদি 1 কেজি হয়, তা তার ওজন হবে 9.8। কোনো একটা বস্তুর ভর যদি 2 কেজি হয়, তার ওজন হবে 9.8 ইন্টু 2, মানে 19.6, 19.6। এটা হলো বস্তুর ওজন। এবারে যেহেতু দেখো বস্তুর বল প্রয়োগ করা আর ওজন, দু ক্ষেত্রে কি করছি, আমি ভরকে ত্বরণ দিয়ে গুণ করছি। নর্মাল ক্ষেত্রে বস্তুর নর্মাল ত্বরণ যেটা হচ্ছে সেটা, আর এক্ষেত্রে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার মানে ওজন আর বল এই দুটো হচ্ছে একই রকম ভৌত রাশি। কেবলমাত্র ওজন কথাটা ব্যবহার করি আমরা কখন, যখন বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করছে, তখন ওজন কথাটা ব্যবহার করি। আর এমনি ক্ষেত্রে আমরা বল ইউজ করি কথাটা কখন, সেটা হচ্ছে যে যখন আমাদের বস্তুটাকে অন্য কোনো বল দ্বারা আকর্ষিত হচ্ছে, সে চুম্বকের বল হতে পারে, বা সেটা আমি হাত দিয়ে ঠেলতে পারি বা টানতে পারি, এই সমস্ত ক্ষেত্রে। তা ওজন ব্যাপারটা কি বোঝা গেল? ওজন ব্যাপারটা যদি বোঝা গিয়ে থাকে, তাহলে দেখো একটা কথা আমি বলি, যে এখানে যখন কোনো একটা বস্তুকে আমি একটা টেবিলের উপর নামিয়ে রাখবো, বা পৃথিবীর উপর যখন কোনো লোক দাঁড়িয়ে থাকে, তখন দেখি সে কত বল প্রয়োগ করছে। এবার দেখো যে আমি একটা উদাহরণ দিই।
সেটা হচ্ছে যে এটা মনে করো হচ্ছে একটা বিছানা, বেড। এটা হলো একটা বেড। এই বেডের ওপর মনে করো এখানে একটা মোটা গদি পাতা আছে। এটা হচ্ছে বেডের ওপর গদি পাতা আছে। গদি মানে হচ্ছে যেটা বিছানাটাকে মোটা করার জন্য আমরা দিই, যাতে শুতে আমাদের নরম লাগে। এরপর এর ওপর তুমি মনে করো দাঁড়িয়ে গেলে, তোর বিছানার গদির উপর দাঁড়িয়ে দেখবে এরকম তুমি দাঁড়িয়ে গেলে। দাঁড়িয়ে গেলে কি এটা আর এরকম দেখতে থাকে? এটা কিন্তু এরকম আর দেখতে থাকে না। এই জায়গাটা কি হয় না, যেখানে আমরা পা দিয়ে দাঁড়াচ্ছি সেই জায়গাটা নিচের দিকে একটু বসে যায়। যেখানে আমরা পা দিয়ে দাঁড়াই সেই জায়গাটা নিচের দিকে একটু বসে যায়, মানে গদিটা ভেতর দিকে ঢুকে যায়। এই গদিটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে পৃথিবী যখন আমাদেরকে নিচের দিকে টানছে, আমাদের অ্যাকচুয়ালি নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, কিন্তু এই বিছানাটা থাকার জন্য আমরা নিচের দিকে যেতে পারছি না। তার জন্য কি হয় না, এখানে তুমি যখন একটা বিছানার উপর দাঁড়িয়ে থাকবে, তার মানে হচ্ছে তোমার যতটা ওজন আছে তুমি তত পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করছো, মানে বিছানাটার উপর তুমি একটা বল প্রয়োগ করছো, যার জন্য এই বিছানাটা নিচের দিকে ঢুকে যাচ্ছে। তাহলে তুমি নিচের দিকে কতটা বল প্রয়োগ করতে পারবে? তাহলে বিছানার ওপর প্রযুক্ত বল, সেটা হবে তোমার ভর গণিত জি। মানে তোমার ওপর পৃথিবীর যে আকর্ষণ বল, তত পরিমাণ বল তুমিও বিছানার উপর প্রয়োগ করছো। এখন মনে করো আমার হাতে এই যে রয়েছে বস্তুটা, এখন যদি বলি এই বস্তুটা আমরা যখন কোনো জিনিসকে হাতের ওপর ধরি আমাদের বেশ কষ্ট হয়। আমি মনে করো এই একটা জিনিসকে হাতের ওপর ধরলাম, একটা ভারী বস্তু হাতের ওপর ধরেছি, এটাকে আমাকে শক্ত করে ধরে থাকতে হয়। কেন তো প্রয়োগ করতে হয়? কারণ এই বস্তুটা আমার হাতের ওপর একটা বল প্রয়োগ করছে। তাহলে এই যে আমি হাতের ওপর বস্তুটা ধরে আছি, এই বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করছে, ততটা বল এই বস্তুটা আমার হাতের উপরেও প্রয়োগ করবে। তাহলে কোনো একটা বস্তু যদি আমার রাখা থাকে, তাহলে এই যে লোকটি বিছানার উপর বল প্রয়োগ করছে সেটা হচ্ছে m × g। যদি আমার কোনো একটা বস্তুর ভর m = 2 কেজি হয়, মনে করো এখানে এইটার ওপর আমি একটা বস্তুকে নামিয়ে রেখেছি। এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে ধরে নিচ্ছি 2 কেজি। তাহলে এই বস্তুটা, এই যে সারফেসটা রয়েছে, এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটার উপর বল প্রয়োগ করবে কত? সেটা হচ্ছে বস্তুটার ভর গণিত পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। বস্তুটার ভর হচ্ছে 2 কেজি আর পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড²। সেটা হয়ে যাবে 2 × 8 = 16, 2 × 9 = 18, 19 এত নিউটন, 19.6 নিউটন। তো যে কোনো একটা বস্তু একটা সারফেসের উপর কত বল প্রয়োগ করছে সেটা হচ্ছে বস্তুটার ভর গণিত 9.8। সেটা আমি, তুমি, যে কেউ হতে পারে। ঠিক আছে, তো এই হলো আমাদের ওজনের ধারণা। ওজনের একক আর বলের একক একই হবে, কারণ বল এবং ওজন একই রকমের ভৌত রাশি। কেবলমাত্র পৃথিবী যখন আকর্ষণ করে তখন তাকে আমরা ওজন বলছি। তাহলে আমরা গ্যাসের আচরণের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো প্রথমে একটু রিভাইজ করে নিলাম, যাতে করে আমরা আমাদের 9-এ যা পড়েছিলাম সেটাকে আমরা একটু মনে করে নিলাম। এবার দেখো, এবার আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে চাপ কি।
কারণ আমরা গ্যাসের ধর্ম পড়ব। গ্যাসের ধর্মে মূলত আমাদেরকে গ্যাসের চাপ, গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের আয়তন, এই তিনটে বিষয় পড়াশোনা করতে হবে। আজকের ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, তাই এই প্রথম ক্লাসটা আমরা একদম বেসিক লেভেলটা ডিসকাস করব, একদম বেসিক জায়গাটা। একদম প্রত্যেক চ্যাপ্টারের শুরুতেই আমরা বেসিক জায়গা ডিসকাস করি, এখানেও আমরা একদম বেসিক জায়গা ডিসকাস করব। তাহলে পরবর্তী আমার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে চাপ বলতে কি বুঝি। চাপ, পড়াশোনার চাপ, কাজের চাপ, বিভিন্ন রকম চাপের কথা আমরা শুনেছি। এই মনে করো তোমাকে কম সময়ের মধ্যে অনেকটা পড়া পড়তে হবে, তখন কি বলবে যে আমার এখন পড়াশোনার খুব চাপ। আবার যদি সেম পরিমাণ পড়ার বিষয়গুলো তোমাকে অনেকটা সময় দিয়ে দিই, তখন বলবে এখন চাপ কম আছে, কারণ আমি পড়ার জন্য অনেকটা সময় পাচ্ছি। তাহলে যখন একই পরিমাণ কাজ করতে তোমাকে আমি সময় বেশি দেবো, তোমার চাপ কম হবে। আবার যদি বলি এই পুরো ক্লাস 10-এর সিলেবাসটা 1 মাসের মধ্যে শেষ করে পরীক্ষা দিতে হবে, তাহলে তোমার কিন্তু চাপ প্রচুর বেড়ে যাবে। মানে কাজের পরিমাণ বাড়লেও চাপটা বেড়ে যায় আমাদের, আবার সময়টা কমিয়ে দিলে সেক্ষেত্রেও চাপটা কমে যায়, চাপটা বেড়ে যাচ্ছে। তেমনি এখানে চাপ বলতে আমরা বুঝি কি? চাপ বলতে যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আমি বলটা কতটা জায়গার মধ্যে অ্যাপ্লাই করছি, বলটার প্রয়োগ যেটা, সেই প্রয়োগটা আমরা কতটা জায়গা জুড়ে করছি সেটা। যেমন দেখবে তুমি মনে করো কোনো একটা বিছানার উপর যদি দাঁড়িয়ে পড়ো আর যদি শুয়ে পড়ো, তো দাঁড়িয়ে পড়লে বিছানাটা যতটা নিচে ঢুকে যাবে, শুয়ে পড়লে কিন্তু ততটা নিচে ঢুকে যাবে না। আবার দেখবে যে যারা মনে করো সেই যারা কুলি হয়, মাথায় মাল বহন করে, তারা একটা পাগড়ি ব্যবহার করে। কেন এই পাগড়িটা ব্যবহার করে? বা যখন আমাদের ছুরি দিয়ে কোনো কিছু কাটতে হয়, সেই ছুরির যে প্রান্তটা দিয়ে কাটিয়ে আমরা কোনো একটা বস্তুকে, সেটা সূচালো করা হয়, ধার দিতে হয়। কেন ধার দিতে হয়? বা পেরেক, যে পেরেকগুলো আমরা দেওয়ালে গাঁথি, সেই পেরেকগুলোর ক্ষেত্রে কি হয়, যে মুখটা ছুচালো হয়। যে কোনো একটা পেরেক যদি দেখো, সেই পেরেক দেখতে কেমন হয়? সেই পেরেক দেখতে হয় এরকম, পেরেকের মুখটাকে করা হয় এরকম সরু, আর এটা হচ্ছে ওপর অংশটা। কেন আমরা একটা পেরেকের মুখটাকে সরু করি? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো যেখান থেকে, সেটা হচ্ছে চাপ। এখন তাহলে এই চাপ বলতে বোঝায় কি? চাপ বলতে বোঝায় যে আমি যে জায়গার ওপর বল প্রয়োগ করছি, সেই জায়গাটা ছোট না বড়। মানে কম জায়গার মধ্যে যদি বল প্রয়োগ করি, সেক্ষেত্রে চাপ বেশি হবে, আর বেশি জায়গার উপর বল প্রয়োগ করি, সেক্ষেত্রে চাপ কম হবে। যদি মনে করো আমি কোনো একটা বস্তুকে তোমার হাতে চাপিয়ে দিই, মনে করো একটা বই হাতে চাপিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু তোমার চাপ কম হবে। যেমন মনে করো আমি উদাহরণ হিসেবে বলছি যে এখানে আমি যদি একটা বই নিই, 1 মিনিট দাঁড়াও, মনে করো এই আমি হাতের উপর বস্তুটা নিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমি হাতে বস্তুটাকে ধরে থাকতে পারছি। কেন পারছি? এই যে বস্তুটাকে আমি হাতে ধরে আছি, এই বস্তুটা হাতের উপর একটা বল প্রয়োগ করছে, আমি সেই বলটা সহ্য করতে পারছি, কারণ আমি হাতে এই বস্তুটাকে ধরে রাখতে পারছি, অতটা বল আমি নিতে পারি। এবার মনে করো আমি সেম বল প্রয়োগ করব, কিন্তু একটু অন্যভাবে। সেটা কিভাবে না, প্রথমে আমি এখানে আমার হাতের ওপর কি রাখবো? এটা রাখবো, এটা আমি হাতের উপর রাখলাম, কাঁইচিটা। এবার এই কাঁইচিটার উপর যদি চাপিয়ে দিই, তাহলে কিন্তু এটা ছেড়ে দিলে আমার ব্যথা লাগছে, আমার হাতে ব্যথা লাগছে, কিন্তু সেম পরিমাণ ভর আমি এর উপর চাপিয়েছি। যখন এই ভরটা হাতে নিচ্ছি, তখন কিন্তু কোনো ব্যথা লাগছে না। কিন্তু যখন এই কাঁইচিটা দিয়ে আমি এটাকে রাখছি, তখন আমার হাতে বেশ ব্যথা লাগছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আমি যখন এটাকে হাতে ধরে রেখেছি, তখন এই বস্তুটার ভরটা আমার পুরো হাত জুড়ে ছড়িয়ে আছে। কিন্তু যখন আমি এটাকে রেখে তারপর হাতের ওপর এটাকে রাখছি, তখন কি হচ্ছে,
তখন এই যে মুখটা, সরু মুখটা হাতের উপর গিয়ে পড়ছে, মানে এই বস্তুটার পুরো ভরটা আমার হাতের উপর এসে এখানে পড়ছে এই ছোট্ট জায়গাতে। তার মানে পুরো ভরটা যদি এই ছোট্ট জায়গাতে দিয়ে দিই তাহলে আমার কষ্ট হচ্ছে, কিন্তু যখন এই পুরো ভরটা পুরো হাতের উপর ছড়িয়ে দিচ্ছি তখন আমার কষ্ট হচ্ছে না। এটাই হচ্ছে চাপ, কোথাও চাপ বেশি, কোথাও চাপ কম। তাহলে চাপ বলতে আমরা বুঝি কি? চাপ হচ্ছে, চাপ সমান আমরা লিখব বল ভাজিত ক্ষেত্রফল। বল ভাজিত ক্ষেত্রফল, হাতের মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটা হচ্ছে হাতের ক্ষেত্রফল। যখন আমি সরু জায়গার উপর বল প্রয়োগ করব তখন তার ক্ষেত্রফল কম, মানে ক্ষেত্রফলটা নিচে কম, বলটা একই আছে, ক্ষেত্রফল কমিয়ে দিচ্ছি। কোনো একটা ভগ্নাংশের যদি এটা চাপকে আমরা পি দিয়ে লিখি, চাপকে আমরা পি দিয়ে লিখব, আর বলকে আমরা লিখব এফ দিয়ে, আর ক্ষেত্রফলকে লিখব এ দিয়ে। তো চাপ মানে হচ্ছে পি ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, মানে এফ বাই এ। যদি আমার এটা কম হয় তো বলটা কি হবে? চাপ বেশি হবে। যেমন মনে করো, উদাহরণ হিসেবে বলছি যে আমার মনে করো বস্তুটার ভর হচ্ছে, যে বস্তুটা যে বল প্রয়োগ করছে সেই বলটা হচ্ছে 20 নিউটন, 20 নিউটন বল প্রয়োগ করছি। এবারে 20 নিউটন বল আমি যদি একবার অ্যাপ্লাই করি 10 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে, আরেকবার অ্যাপ্লাই করব এই বলটাই 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে, মানে একবার আমি ক্ষেত্রফলটা বেশি নিচ্ছি আর একবার ক্ষেত্রফলটা কম নিচ্ছি। তা প্রথমবার যখন বস্তুটাকে আমি হাতে নিয়েছিলাম ক্ষেত্রফলটা বেশি ছিল, তখন চাপ কত ছিল? তখন চাপের পরিমাণ ছিল 20 নিউটন ভাজিত 10 সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 2 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু যখন আমি সরু জায়গায় কাঁচিটা দিয়ে বলটা অ্যাপ্লাই করলাম তখন চাপটা হয়ে গেল P2, সেটা হয়ে গেল, বলটা তো একই আছে, সে একই বস্তুই নিয়েছিলাম, কিন্তু এখানে আমার আবার এরিয়াটা হয়ে গেল 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে চাপটা হয়ে গেল 20 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে একবার ছিল 2 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার আর একবার হলো 20 নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝতেই পারছো যে চাপটা আমার এক্ষেত্রে 10 গুণ বেড়ে গেল। তাহলে ক্ষেত্রফল যদি তুমি 10 গুণ কমিয়ে দাও তাহলে চাপটা 10 গুণ বেড়ে যাবে। এখন আমার হাতটা ব্যথা হচ্ছে। আর যদি ক্ষেত্রফল আবার যদি ভরটাকে বাড়িয়ে দিই সেক্ষেত্রেও চাপ বেশি হবে। মানে যদি আমার হাতে এই একটা বস্তু থাকে আমি যতটা চাপ পাবো, যদি আমি হাতের ওপর বস্তু বাড়িয়ে দিই এখানে চাপটা বেশি হবে, এর ওপর আরেকটা বস্তু চাপিয়ে দিলে চাপটা আরও বেশি হবে। মানে যত বেশি আমি বস্তু চাপাবো, ভর বাড়াবো, তত চাপ বাড়বে, আর যত ক্ষেত্রফল কমাবো তত চাপ কমবে। এবার দেখো যে মাথার উপর কেউ পাগড়ি কেন ব্যবহার করে? যদি আমি কোনো একটা বস্তুকে মাথার উপর নিই তাহলে কি হচ্ছে, এই বস্তুর ভরটা মাথার উপর পড়ছে। এবার ভালো করে লক্ষ্য করো, এই বস্তুটা কিন্তু এখানে কোনো টাচ নেই বা এদিকেও কোনো টাচ নেই, বস্তুটা টাচ হয়েছে এই মাথার ওপর জায়গাটাতে। মানে এটা যদি আমার মাথা হয়, এখানে যদি আমি বস্তুটাকে নিই তাহলে অ্যাকচুয়াল কন্ট্যাক্ট হচ্ছে এই ছোট্ট জায়গাটাতে। তার মানে এই পুরো ভরটা কোথায় গিয়ে পড়ছে? এই জায়গাটাতে পুরো ভরটা গিয়ে পড়ছে। কিন্তু যদি এক্ষেত্রে কেউ পাগড়ি ব্যবহার করে সেটা দেখতে হয়ে যায় এরকম, এইভাবে মাথায় পাগড়িটা নিয়ে নিল। এবার যখন এই বস্তুটাকে এর উপর চাপাবে তখন তার পুরো ওয়েটটা পড়বে এই জায়গাটাতে, এখান থেকে এই পর্যন্ত অনেকটা জায়গা জুড়ে। তাহলে এই পুরো ভরটা যখন এই ছোট্ট জায়গার উপর পড়ছে
তখন চাপ বেশি। আর এই পুরো ভরটা যখন এতটা জায়গার উপর পড়ছে সেক্ষেত্রে চাপটা কম। ঠিক একইভাবে কোনো একটা পেরেক যদি দেখতে এরকম হয়, এটা মনে করো দেওয়াল, এই দেওয়ালে আমাকে এই পেরেকটা গাঁথতে হবে, মোটা করে ড্র করলাম, এই পেরেকটা গাঁথতে হবে। তাহলে এখান থেকে যখন আমি হাতুড়ি দিয়ে ধাক্কা দেবো তখন তার বলটা প্রয়োগ হচ্ছে এতটা জায়গা জুড়ে, এই জায়গাটা জুড়ে। কিন্তু সেই পেরেকটাকে যদি আমি ছুঁচালো করে দিই, এই হচ্ছে পেরেকটা, পেরেকের মুখটাকে ছুঁচালো করে দিলাম, এরপর যখন আমি এর উপর বল প্রয়োগ করব তখন দেখা যাবে যে এই কম জায়গার উপর এই বলটা প্রয়োগ হচ্ছে। তাহলে একই পরিমাণ বল প্রয়োগ করে এক্ষেত্রে চাপটা আমি বেশি করতে পারছি আর এক্ষেত্রে চাপটা কম হয়ে যাচ্ছে। তাই আমরা যদি এখানে ছুঁচালো মুখ নিই পেরেকের, তাহলে আমার পেরেকটা অনেক সহজে দেওয়ালের ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারবো। এক্ষেত্রে অতটা সহজে ঢোকাতে পারবো না বা ঢোকাতেই পারবো না। এই জন্য এর মুখটা ছুঁচালো হয়, এর মুখটা ছুঁচালো করা হয়, ভোঁতা না নিয়ে ছুঁচালো নেওয়া হয়। ছুরির ক্ষেত্রেও তাই, কোনো একটা জিনিসকে কাটতে হলে আমাকে ছুরি ব্যবহার করতে হয়। এখন যদি ছুরিটা মোটা হয়, ধার না থাকে, তাহলে তার চাপটা কম হবে। আর যদি ছুরিটা পাতলা হয় তাহলে চাপটা বেশি হবে, অনেক সহজে বস্তুর ভিতরে ঢুকে যাবে, ছুরিটা বস্তুটাকে কাটতে পারবে। চাপ যখন পড়লাম, এই চাপের একক কি হবে সেটা কি বোঝা যাচ্ছে? চাপের একক, কোনো একটা বস্তুর একক, এটা কিন্তু মনে রাখো যে আমরা কিন্তু কখনোই এককগুলো মুখস্থ রাখবো না। আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে চাপ বলতে কি বোঝায়। যদি চাপ বলতে কি বোঝায় সেটা মনে থাকে তাহলে আমরা চাপের এককও বের করে নিতে পারবো। এখন চাপ মানে হচ্ছে, চাপ সমান হচ্ছে বল ভাজিত ক্ষেত্রফল। তাহলে চাপের একক কি হবে? চাপের একক, চাপ মানে যা, সেখান থেকে আমি চাপের একক পেয়ে যাব। মানে চাপের একক যদি জানতে হয় সেটা হবে বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক কি বলো? বলের একক মনে আছে? বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন। আর ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফল মানে হচ্ছে কি, যদি আমার কোনো একটা মাঠ আছে, এর ক্ষেত্রফলটা বের করতে হবে। এর দৈর্ঘ্য এল আর প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল কত হয়? এল গণিত বি। মানে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গণিত প্রস্থ। এখন দৈর্ঘ্য এটাকে আমরা মিটার দিয়ে লিখি, প্রস্থ সেটাকেও মিটার দিয়ে লিখি। তার মানে ক্ষেত্রফল হবে মিটার গণিত মিটার, মানে মিটার স্কোয়ার, বা এটাকে আমরা বলি বর্গ মিটার। তার মানে এখানে হবে মিটার স্কোয়ার। তাহলে চাপের একক হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা বলি পাস্কেল, এটাকে আমরা বলি পাস্কেল। মানে পাস্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন বল যদি 1 মিটার স্কোয়ার এরিয়ার উপর অ্যাপ্লাই করি তাহলে যে চাপ সেটা হচ্ছে 1 পাস্কেল। পাস্কেলকে আমরা পি এ দিয়ে লিখব, সেটা ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। এটা হয়ে গেল আমার এসআই পদ্ধতিতে বলের একক। যদি বলি সিজিএস পদ্ধতিতে কি একক হবে? সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে? সেটা হবে নিউটন। সিজিএস পদ্ধতিতে বলের একক কি হয়? সিজিএস পদ্ধতিতে বলের একক হয় ডাইন। আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হয় সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সিজিএস পদ্ধতিতে আমার চাপের একক কি হবে? সেটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে চাপের সিজিএস একক।
এবার আমরা দেখব যে যদি কোনো একটা তরল বস্তুকে একটা তলের ওপর রাখি তাহলে সেক্ষেত্রে সেই তরল বস্তুটা কত চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, তাহলে দেখো তরল বস্তু দ্বারা প্রযুক্ত চাপ, তরল বস্তু দ্বারা প্রযুক্ত চাপ। দেখো ভর যার আছে সেই চাপ প্রয়োগ করতে পারবে। আমার এর ভর আছে মানে পৃথিবী একে আকর্ষণ করবে, পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করবে ততটা বল ওর উপর প্রযুক্ত হবে, ওর নিচের সারফেসের উপর অ্যাপ্লাই করবে। আর সেই সারফেসের উপর যখন বল প্রয়োগ করবে তখন কতটা জায়গা জুড়ে বলটা প্রয়োগ করছে সেই জায়গাটা দিয়ে বলটাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে আমরা পাবো যে ওই বস্তুটা কতটা চাপ প্রয়োগ করছে। তাহলে যদি মনে করো আমি এখানে মনে করো আমার একটা ড্রাম আছে, ড্রাম দেখতে কেমন হবে? ড্রাম দেখতে হয় এরকম, এই যে এটা হচ্ছে আমার একটা ড্রাম। এই ড্রামের মধ্যে মনে করো আমি জল নিয়ে নিলাম, তো দেখতে কেমন হবে? এটা জল ভর্তি করে দিলাম, ড্রামে আমি জল ভর্তি করে দিলাম, এটা হচ্ছে আমার ড্রামে জল আছে। ঠিক আছে, এবার দেখো এই ড্রামটার উচ্চতা মনে করো এইচ, আর এখানে এই নিচের যে বৃত্তাকার সারফেসটা রয়েছে এই বৃত্তাকার সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এটা যদি এইচ উচ্চতা হয় আর ক্ষেত্রফল এ হয় তাহলে এখানে আমার যে জলটা আছে এই জলটার আয়তন কত হবে? এর আয়তন ভি ইকুয়াল টু হবে, আয়তন সমান ক্ষেত্রফল গণিত উচ্চতা। কোনো একটা এরকম সিলিন্ডার, এটাকে বলা হয় চোঙ বা সিলিন্ডার, চোঙের ক্ষেত্রফল কত হয়? চোঙের যদি ক্ষেত্রফল এ হয় আর উচ্চতা এইচ হয় তাহলে চোঙের যে আয়তনটা হবে এ ইন্টু এইচ। এখানে ভি মানে হচ্ছে আয়তন। এই আয়তন কথাটা এখানে আমরা ব্যবহার করছি কেন? তার কারণ হচ্ছে এখানে আমার জলটার ভর কত সেটা দেখতে হবে। মনে করো এইখানে যে তরলটা নিয়েছি আমি, সেটা জল হতে পারে বা যে কোনো একটা তরল হতে পারে, তার ঘনত্ব, একটা তরলের ঘনত্ব মনে করো এখানে ডি আছে, ডি হচ্ছে এই তরলটার ঘনত্ব। তাহলে এবার এই তরলটার ভর কত হবে না? ঘনত্ব আমরা মানে কি বুঝি? ঘনত্ব বলতে বোঝায় ভর ভাজিত আয়তন, ভর ভাজিত আয়তন সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারি এখানে ডি ইকুয়াল টু, বস্তুটার ভর হচ্ছে এম আর আয়তন হচ্ছে ভি, মানে ডি ইকুয়াল টু হবে এম বাই এ এইচ। তার মানে এখানে বস্তুটার ভর কত হয়ে গেল? এ ডি এইচ। তাহলে এখানে আমার যে তরলটা রয়েছে এই তরলটার মোট ভর যেটা, সেই মোট ভরটা পেলাম এ ইন্টু ডি ইন্টু এইচ, যেখানে এ হচ্ছে এই তলের ক্ষেত্রফল, ডি হচ্ছে তরলটার ঘনত্ব, আর এইচ হচ্ছে কতটা উচ্চতা রয়েছে। তাহলে এবার এই তরলটার ভর যখন পেয়ে গেছি তাহলে এই তরলটা, এই যে আমার তলটা রয়েছে এই তলের ওপর কতটা বল প্রয়োগ করছে, তাই প্রযুক্ত বল সেটা ইকুয়াল টু হবে ভর গণিত অভিকর্ষীয় ত্বরণ। তার মানে হচ্ছে এখানে প্রযুক্ত বলটা হচ্ছে ভর মানে হচ্ছে এ ডি এইচ,
আর এটা হলো জি। তার মানে পেলাম আমি চাপ কত হবে, তাহলে তরলটা যে চাপ প্রয়োগ করছে সেই চাপটা হবে বল ভাজিত ক্ষেত্রফল, যেখানে বলটা হচ্ছে এ ডি এইচ জি, আর এর ক্ষেত্রফলটা কত বলা আছে, ক্ষেত্রফলটা বলেছি এ এ কেটে হয়ে যাবে ডি জি এইচ। তার মানে হচ্ছে কোনো একটা তরল কতটা চাপ প্রয়োগ করে তার তলের ওপর, যে চাপটা প্রয়োগ করে সেই চাপ পি ইকুয়াল টু হয় ডি জি এইচ। তাহলে আমরা চাপের এখানে এক্সপ্রেশন পেয়ে গেলাম, চাপ ইকুয়াল টু হবে যে কোনো একটা তরল, যে কোনো তরল, এখানে মনে করো আমি তরল নিয়েছি, তরল আছে একটা পাত্রের মধ্যে তরল রাখা আছে, যে তরলটার উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা যদি এইচ হয় আর তরলের ঘনত্ব যদি ডি হয়, তাহলে এই যে আমি তলটা দেখতে পাচ্ছি এই তলের ওপর যে চাপ প্রয়োগ করবে পি, সেটা ইকুয়াল টু হবে ডি মানে ঘনত্ব, জি অভিকর্ষীয় ত্বরণ, আর এটার হাইট এইচ। এটা হবে কোনো একটা তরল দ্বারা প্রযুক্ত চাপ তার তলের ওপর। তাহলে তরল যখন কোনো একটা বস্তুর উপর চাপ প্রয়োগ করতে পারছে, যে তরলের ঘনত্ব হচ্ছে ডি, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে যদি আমি তরলের পরিবর্তে গ্যাস নিই তাহলে কি হবে, গ্যাস আমাদের দেখো, আমাদের পৃথিবী যদি আমি বলি, এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে পৃথিবীর চারিদিকে রয়েছে আমাদের একটা বায়ুমণ্ডল। আমরা এর আগে চ্যাপ্টারে পড়েছি যে এই পৃথিবীর চারিদিকে আমাদের রয়েছে একটা বায়ুমণ্ডল, এটা হচ্ছে একটা বায়ুমণ্ডল, যেখানে আমার বিভিন্ন গ্যাসগুলো মিলে একটা বায়ুমণ্ডল তৈরি করেছে। এবার যদি এখানে তুমি একটা এরকম সিলিন্ডার কল্পনা করো, এখানে আমি একটা এরিয়ার একটা সিলিন্ডার কল্পনা করলাম, তাহলে এই যে সিলিন্ডার দেখতে পাচ্ছ, এই সিলিন্ডারের মধ্যে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটার বায়ুর একটা ঘনত্ব থাকবে, সেটা মনে করো আমি ডি ধরতে পারি, যদিও ঘনত্বটা ওপর দিয়ে গেলে কমতে থাকে। তো আমি ঘনত্বর ব্যাপারে না গিয়ে এই যে এখানকার বায়ুটা রয়েছে, এর বায়ুটার মোট ভর ধরে নিচ্ছি এম, আর এখানে ক্ষেত্রফলটা যদি এ নিই, তাহলে পৃথিবীর ওপর বায়ুটা যে বল প্রয়োগ করছে সেই বলটা হবে mg, আর তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা পাবো যে আমাদের বায়ুমণ্ডল পৃথিবীর উপর কতটা বল প্রয়োগ করে। এখন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার মাথার উপরেও বায়ুমণ্ডল রয়েছে, তা মাথার উপর যে বায়ুমণ্ডলটা রয়েছে সেটা কিন্তু মাথার উপর বল প্রয়োগ করছে, এবং সেই বলের জন্য আমার মাথার উপর চাপ পড়ছে, সেই চাপটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের চাপ আমরা, বায়ু হচ্ছে গ্যাসের সমষ্টি, আর আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে যে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ। কিন্তু গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি, সে অন্যভাবে ব্যাখ্যাটাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের যেখানে স্টার্ট হচ্ছে সেখান থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই থাকলো। আমরা পরের দিন শুরু করব যে গ্যাস যে চাপ প্রয়োগ করে সেই চাপ।